আছে, তাই কথা যত কম বলবি তোর জন্য ততই ভালো হবে। বোঝাতে পেরেছি আমি? আমি এদিকে তার কাছে আকুতি মিনতি করতেই যাচ্ছি, সে তার এক হাত দিয়ে আমার শাড়ির আঁচলটাকে একটানে আমার কাঁধ থেকে ফেলে দিল। তারপর তার দু হাত আমার উন্মুক্ত কোমরে রেখে খুব জোরে চেপে ধরল, এতটা জোরেই যে তার নখগুলো মনে হচ্ছে শরীরের ভিতর ঢুকে যাবে। আমি তার মুখের দিকে তাকিয়ে দেখি সে বাঁকা হেসে একটা ভুরু উঁচু করে আমার দিকে তাকিয়ে আছে। আমি তার মতিগতি বুঝতে পেরে আবারও চোখের থেকে জল ফেলতে ফেলতে বললাম, প্লিজ প্লিজ জাঙ্কুক, আর না, ফটো লাগছে। সে এবার তার দুহাত দিয়ে আমার কোমর থেকে পেট অবধি আঁচড় কাটলো, তারপর দুহাত দিয়ে আলতো করে মুখ চেপে ধরে আমাকে বলল, ও খুব কষ্ট হচ্ছে সোনা, ব্যাস আর একটু সহ্য করো, তারপর দেখো আর কষ্ট হবে না তোমার। জাঙ্কুককে আমার পুরো পাগল মনে হচ্ছে, নিজেই কষ্ট দিচ্ছে আবার নিজেই এসব বলছে, কেন এমন করছে সে? আমি অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। এরকমের মধ্যেই পেটে আঁচড় কাটা অংশে কার যেন গরম নিঃশ্বাসের সাথে ঠোঁটে স্পর্শ অনুভব করলাম। হ্যাঁ, সে একটার পর একটা কিস করে যাচ্ছে আমার পেটে। এক পর্যায়ে সে আগের বারের মতো আমার সেই কাটা জায়গাটায় 3-4টা কামড় বসিয়ে দিল। আমার যেন মনে হচ্ছে কেউ আমার কলিজাটা টেনে বার করে ফেলেছে, এতটাই কষ্ট হচ্ছে আমার। কাঁদতে কাঁদতে গলাটা ভীষণ ব্যথা হয়ে গেছে, তাই আর শব্দ করে কাঁদতে পারছি না। মুহূর্তের মধ্যে আমার চোখের চারপাশটা যেন অন্ধকার হয়ে আসছে, আস্তে আস্তে চোখ দুটো বন্ধ হয়ে যেতে লাগলো আমার। আর সহ্য করতে পারছিলাম না আমি এই অত্যাচার। তবে ফ্লোরে পড়ে থাকা অবস্থায় বুঝতে পারছিলাম জাঙ্কুক আমার গাল চাপড়াতে চাপড়াতে আমাকে ডাকছে, কিন্তু সেই ডাক শোনার ভাগ্য হলো না। চোখ মেলে নিজেকে বিছানায় আবিষ্কার করলাম, আশেপাশে তাকিয়ে জাঙ্কুককে দেখতে পাইনি, কিন্তু আস্তে আস্তে উঠে খাটের সাথে হেলান দিলাম। দেওয়াল ঘড়িতে তখন রাত 10টা বাজে। অনুষ্ঠান থেকে জাঙ্কুক যখন আমাকে এখানে নিয়ে আসে তখন প্রায় 4টে বাজে। পেটের ও পিঠের দিকটা ব্যথা করছে, সাথে জ্বালাও করছে, তবে কেন জানি না ব্যথাটা আগের মতো নেই। খেয়াল করে দেখলাম আমার পেটের কাটা অংশে সাদা ক্রিম জাতীয় কিছু লাগানো, বুঝতে পারলাম ওটা মলম। কিন্তু প্রশ্ন একটাই, মলমটা কে লাগালো? বাড়িতে আমি আর জাঙ্কুক ছাড়া কেউ থাকে না, তাহলে কি জাঙ্কুক? বোধ হয় ওই লাগিয়েছে, নিজেই ব্যথা দেয় আবার নিজেই ওষুধ লাগায়। মানেটা কি? আমার শ্বশুর নেই, উনি নাকি অনেক আগেই মারা গেছেন। জাঙ্কুকের আপন বলতে শুধু ওর মা আর তার একটা ছোট বোন আছে, মানে আমার শাশুড়ি মা ও ননদ, কিন্তু তারা আমাদের সাথে এখানে থাকে না। কেন থাকে না তাও জানি না, তবে মনে হচ্ছে এই বাড়িতে আসার পর থেকেই তারা চলে গেছে। শাশুড়ি মা মাঝে মধ্যে এসে দেখা করে যায়, খোঁজ খবর নেয়। আমি বুঝতে পারছি না এসবের পেছনে রহস্যটা কি। এরকম হাজারো প্রশ্ন আমার মাথায় ঘুরঘুর খাচ্ছে। আমার এইসব চিন্তা ভাবনার মাঝখানে কেউ একজন বলে উঠল, যাও ফ্রেশ হয়ে এসো। পাশে তাকিয়ে দেখি জাঙ্কুক দরজার সাথে হেলান দিয়ে দুহাত পকেটে গুজে বাঁকা হেসে আমার দিকে তাকিয়ে আছে। আমি তো অবাকের চরম সীমানায় পৌঁছে গেছি। কিছুক্ষণ আগে আমার সাথে এত কিছু করার পর তার মুখে একটা আফসোসও নেই, কিন্তু মুখের ভাবভঙ্গি এমন করছে মনে হচ্ছে কিছুই করেনি, একেবারে ইনোসেন্ট বেবি। এর মধ্যে সে আবার বলে উঠলো, কি হলো? কি বললাম শুনতে পাওনি? তা ডোজ দেবো নাকি আবার? আমি এবার বড় বড় চোখ করে ওর দিকে তাকালাম। কতটা খারাপ একটা লোক ভাবা যায়! এভাবে টর্চার করার পর কোনো সহানুভূতিও দেখাচ্ছে না, উল্টে আরো হুমকি দিচ্ছে। নিজের দিকে তাকিয়ে দেখি আমি এখনো শাড়ি পরা অবস্থাতেই রয়েছি। ওর মার খাওয়ার আমার আর কোনো ইচ্ছাই নেই, এমনিতেই অনেক দুর্বল লাগছে। তার উপর সেই সকাল থেকে খেয়েছি, এখনো কিছু খাইনি। কোনো রকম বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমের দিকে পা বাড়ালাম, কিন্তু প্রচন্ড দুর্বল থাকার কারণে ওয়াশরুমে ঢোকার আগে কার্পেটের সাথে পা আটকে নিচে পড়ে গেলাম। কিছুটা ব্যথাও পাই। পাশে তাকিয়ে দেখি আমি পড়ে যাওয়াতে জাঙ্কুকের কোনো হেলদোল নেই। সে আগের মতো দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। মানুষ এতটা পাষাণ হয় কি করে? রাস্তার কুকুরের প্রতিও তো মানুষ একটু দয়া দেখায়, সেই জায়গাতে আমি তার স্ত্রী, তবু সে একটু হেল্প করতে এগিয়ে আসলো না। নিজেকে কষ্ট করে উঠে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি
জাংকুক সোফাতে বসে ল্যাপটপে কাজ করছে। আমি বের হতে এসে ল্যাপটপের দিকে তাকিয়ে বলল, খাবার রাখা আছে, খেয়ে নাও। আমি তার কথার কোনো জবাব না দিয়ে বিছনায় গিয়ে শুয়ে পড়লাম। সে আবারও বলল, আমি এক কথা বলতে বারবার পছন্দ করি না, তা তুমি বেশ ভালো করেই জানো, তাই চুপচাপ খেয়ে নাও। আমি এবার বলে উঠলাম, খাবো না আমি, খিদে নেই আমার। সে এবার সোফা ছেড়ে এসে টি টেবিল থেকে প্লেটটা নিয়ে আমার হাতে ধরে খাটের উপর বসিয়ে তাতে দাঁত চেপে বলল, নিজের ভালো চাও তো চুপচাপ খেয়ে নাও। আফটার অল তুমি না খেলে অসুস্থ হয়ে পড়লে আমি টর্চার করব কার উপর? আমি যে কিছু বলতে যাবো অমনি সে তার একটা হাত উঁচু করে ঘড়ির দিকে তাকিয়ে বলল, জাস্ট 30 সেকেন্ড, এর মধ্যে খাওয়া স্টপ করবে, না হলে কি করব খুব ভালো করেই জানো তুমি। আমি আর কথা বাড়ালাম না, কারণ জানি কথা বাড়ালেই কপালে দুঃখ আছে, আর এমনিতে আমার খুব খিদেও পেয়েছে, তাই চুপচাপ খেতে লাগলাম। সকালে কিচেনে চা করছি, জাংকুক জগিং করতে গেছে। প্রতিদিন চা নিয়ে একটা না একটা কাণ্ড আমার সাথে ঘটাবে সে। হয়তো গরম চা হাতে ঢেলে দেবে, নয়তো লেট করে দিয়েছি বলে শাস্তি দেবে। শাস্তিরও কি ছিঁড়ি, ঘরের একটা কাপড় মনে হয় বাদ রাখিনি, সব কাপড় আমাকে দিয়ে কাচাবে। এমনকি বিছানার চাদর, মেঝের কার্পেট, দরজা জানলার পর্দাগুলো বাদ রাখেনি। মনে হয় আগের জন্মে আমি ওর প্লেটের ভাত চুরি করে খেতাম, ওটার জন্য এখন আমার সাথে এমন করছি। এই নরক থেকে বের হওয়ার কোনো উপায় নেই। কোথায় যাব? যাওয়ার তো কোনো জায়গাও নেই আমার। আজ কি করবে কে জানে সে। এর মধ্যেই কলিং বেলটা বেজে উঠল। আমি তাড়াতাড়ি করে কিচেন থেকে বের হয়ে দিলাম দরজার দিকে এক দৌড়। তাহলে এর জন্য কি কাণ্ড বাঁধাবে কে জানে।